বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কিভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আর আমার বেডরুম যে নোংরা হয়ে আছে সেদিকে তোমার কোনো খেয়াল নেই। সকাল সকাল স্বামীর নাস্তা খাওয়ানো নিয়ে একেবারে পাগল হয়ে গেছো, অথচ এই বাড়ির কেউ এখনো নাস্তা করেনি। মা, এটা তোমার কেমন ব্যবহার? আমি পঙ্গু হয়ে গেছি দেখি কি তুমি আমার বউকে দিয়ে যা খুশি তাই করাবা, যেমন খুশি তেমন ব্যবহার করবা? আমি অক্ষম, আমি অচল, এর জন্য কি আমি প্রতিবাদ করতে পারবো না, তাই তো? চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে। এই বাড়িতে ওকে বউ করে নিয়ে আসার 2 দিন পর থেকে যে তুই প্যারালাইজড হয়ে গেছিস, সেটা কি ভুলে গেছিস তুই? তাতে তোমার বউয়ের দোষ কি? আমি তো ওকে দোষ দিইনি, আমি শুধু এটাই মনে করিয়ে দিতে চাচ্ছি যে তুই আর তোর বউ ছোট ভাইয়ের কাঁধে বসে বসে খাচ্ছিস। এই বাড়িতে থাকতে গেলে, খেতে গেলে কাজ করে খেতে হবে, এটা মনে রাখিস। ও আচ্ছা আচ্ছা, আমি আমার ছোট ভাইয়ের কাঁধের উপরে বসে বসে খাচ্ছি? আমার ছোট ভাই বলছে এই কথা? আচ্ছা মা, আমি যখন এই সংসারের দায়িত্ব নিয়েছিলাম, আমি তো কখনো তোমাকে আমার ভাইকে বোঝা মনে করিনি। তাহলে তোমরা কেন আমাকে বোঝা মনে করতেছো? আর যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে তো আমার বইয়ের মূল্য থাকবেই না, এটাই তো বাস্তবতা। সকাল সকাল না তোর সিনেমার সংলাপ শুনতে একেবারেই ভালো লাগছে না। কাপড়গুলো ধুবে, তারপর আমার ছোট ছেলে উঠবে, তাকে নাস্তা করাবে, তারপরে তোমরা নাস্তা করবে, তার আগে না। নাও, এই বিস্কিটগুলো খেয়ে নাও। তোমার তো আবার ক্ষুধা সহ্য হয় না। বিস্কিটগুলো খাও, আমি কাপড়গুলো পরিষ্কার করে রোদ্রে দিয়ে আসি। তুমি এই বিস্কুট কেনার টাকা পেলে কই? বাবা দিয়ে গেছিল তেল কেনার জন্য। আমি ভাবলাম তেল তো ব্যবহার না করলেও চলবে। তোমার তো আবার ক্ষুধা সহ্য হয় না, তাই টাকাগুলো দিয়ে বিস্কিট কিনে রাখলাম, এরকম যদি কোনো ঘটনা ঘটে তাই। আমি তোমার মাথার তেল কিনে। হ্যালো ভিউয়ার্স, আজকের নাটকের অভিনয় এবং মেকিং এক কথায় অসাধারণ। বিশেষ করে এই দৃশ্যের পর গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা সত্যিই দেখার মতন। চলুন দেখে নিই। আমার মা তোমাকে প্রত্যেকদিন কত রকমের কথা শুনিয়ে দেয়, আর আমাদের বাসার সব কাজকর্ম তুমি করো। এগুলো দেখতে না আমার অনেক কষ্ট লাগে জানো। আমি যদি আজকে রোজগার করতে পারতাম তাহলে তো তুমি অনেক সুখে থাকতে পারত। কে বলেছে আমি কষ্টে আছি? শাশুড়ি তো মায়ের মতো। আচ্ছা, আমার মা যদি আমাকে দিয়ে সব কাজ করাতো, আমি কি তাকে না করতে পারতাম? কিন্তু আমাকে কোন বিষয়টা কষ্ট দেয় জানো? এই যে তুমি সকালবেলা নাস্তা না করতে পারলে অস্থির হয়ে যাও। তোমাকে সকালবেলা টেবিল থেকে নাস্তা না করিয়ে নিয়ে আসলাম, এই বিষয়টা আমাকে খুব কষ্ট দেয়। বউ, তুমি এত ভালো কেন বলতে পারো? আমি সকালে নাস্তা করিনি, এর জন্য তুমি কষ্ট পেয়েছো। আমার জন্য বিস্কুট কিনে রেখেছি, সেই বিস্কুট নিয়ে আসছো, এখন আমি খাবো। আর দেখো, এত বেলা হয়ে গেছে, তুমি না খেয়ে সংসারের সকল কাজকর্ম করতেছো। আচ্ছা, তুমি এত ভালো কেন বলো তো? গরিবের ঘরে জন্ম আমার, জীবনে অনেক যুদ্ধ করে বড় হয়েছি, তাই এই যুদ্ধে আমি হেরে যেতে চাই না। তোমাকে সঙ্গে নিয়ে এই যুদ্ধে এগিয়ে যেতে চাই। তুমি গরিবের মেয়ে বলে আমার বড়লোক মা তোমাদের ফ্যামিলিকে কোনো মূল্যায়নই করে না। আর আমার ছোট ভাই তোমার সাথে বেয়াদবি করে। আজকে তোমার জায়গায় যদি একটা বড়লোক মেয়ে হতো না, দেখতা কারোর উপর একটা ঠাস করে লাগাই দিত। এসব অসভ্যতা আমি আমাকে দিয়ে হবে না। তুমি বিস্কিটগুলো খাও, আমি কাপড়গুলো ধুয়ে ছাদে রোদ্রে দিয়ে আসি। এই যে বাসার ছাদে এসে হাওয়া বাতাস খেতেছো তাই না? আমি যে অফিসে যাব সেই খেয়াল আছে? সকালে নাস্তা বানিয়ে দেবে কে? আমি বাসার ছাদে হাওয়া খাচ্ছি না সজীব,
আমি কাপড় নাড়তেছি। মা আমাকে বলেছে কাপড় ধুয়ে রোদ্রে নিয়ে দিতে, সেটাই করছি। চুপ করো, মুখে মুখে তর্ক করো, তাই না? ভুলে যেও না এই সংসারটা আমার উপার্জনের টাকা দিয়ে চলে, তাই আমার মুখের উপর তর্ক করা যাবে না, ওকে? আমি তোমার মুখে মুখে তর্ক করছি না, আমি তোমাকে শুধু বলছি যে আমি কাজ করছি। আরে বাপরে, কাজ করতেছি? তোমার একটা কাজ করতে যদি সারাদিন লাগে তাহলে বাকি কাজগুলো কে করবে বলো? সব কাজই করব। আমি তোমার মেশিন নই যে অল্প সময়ের মধ্যে সব কাজ করে দিব। একটু সময় দাও, সব কাজ করে দিব। আর নাস্তার কথা বলছো, নাস্তা আমি অনেক আগেই বানিয়ে রেখেছি। ডাইনিং টেবিলে যাও, নাস্তা পেয়ে যাবে। ভেরি গুড। আর হ্যাঁ, তোমার স্বামীকে একটা কথা বলে দিও, এখন থেকে এই বাসার অর্ধেক ভাড়া তোমার স্বামীর দিতে হবে। আমি বরং তোমাদের দুজনের খাবারের টাকাটা দিতে পারো, কিন্তু আমার একার পক্ষে ভাড়া দেওয়া সম্ভব না। বলে দিও, হ্যাঁ? গাজর, আয় গাজর, গাজর। হ্যাঁ জি মা। একটা কাজ নিয়ে পড়ে থাকলে চলবে? আমার চা কোথায়? তুমি জানো না সকালবেলা উঠে চা না পেলে আমার মাথা খারাপ হয়ে যায়? মা আপনার ছোট ছেলে অফিসে গেল, তাই ওকে সবকিছু রেডি করে দিলাম। আমি এখনই চা বানিয়ে আনছি। আমার ছোট ছেলে চা না খেয়ে অফিসে চলে গেছে? ও মাই গড, তাহলে তুমি এখন কার জন্য চা বানাচ্ছ? তুমি আর তোমার পঙ্গু স্বামীর জন্য? যে রোজগার করতে পারে না তাকে কেন চা বানিয়ে খাওয়াতে হবে? মা আপনি এভাবে বলছেন কেন? সে পঙ্গু হলেও সে তো আপনার ছেলে। সে রোজগার করতে নাই পারুক, আপনার কি তার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য বোধ নেই? বেয়াদব মেয়ে, দায়িত্ব কর্তব্য আমাকে শেখাস? তোর মতো ছোট বংশের মেয়ের কাছ থেকে আমার দায়িত্ব কর্তব্য শিখতে হবে? আমার মুখের সামনে এত বড় একটা কথা কি করে বললি তুই? এত বড় সাহস হলো কি করে তোর? আম্মা আমি অমন কিছু বলতে চাইনি। যদি কোনো অপরাধ করে থেকে আমাকে ক্ষমা করে দিবেন। এরপরে আর কোনোদিন যদি এই ধরনের কথাবার্তা বলো তাহলে তোমাকে আর তোমার পঙ্গু স্বামীকে ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দেবো। ঠিক আছে আম্মা, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। দাঁড়াও, সজীব নিশ্চয়ই তোমাকে কথাটা বলেছে। আমি আবার কথাটা বলতে চাইছি না। কথাটা তোমার পঙ্গু স্বামীকে বুঝিয়ে বলবে। চল। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? আমি কতবার জিজ্ঞাসা করলাম, তুমি কোনো উত্তর দিলে না। উত্তর দিলে তুমি আরো বেশি কষ্ট পাবে, তাই দেয়নি। কষ্ট কষ্ট দেখে এখন আর আমি ভয় পাই না। যেদিন থেকে প্যারালাইসিস হয়ে গেলাম সেদিন থেকে সব কষ্টকে আমি আপন করে নিয়েছি। আর আমার এই অতি আপন কষ্টগুলোকে তুমি ভাগ করে তোমার কাছে নিয়েছো। এতদিন কোনো চিন্তা ছিল না। আমি একাই এই সংসারের সমস্ত কাজ করেছি, বিনিময় দুবেলা দুমুঠো খাবার পেয়েছি আর আশ্রয় পেয়েছি। আর যদি সেই আশ্রয়টুকু ছেড়ে দিতে হয়, আমরা কোথায় যাব? আশ্রয় ছাড়তে হবে মানে? কে ছাড়তে বলছে তোমাকে? যারা আশ্রয় দিয়েছে তারাই আশ্রয় ছাড়তে বলেছে। কি বলছো? আগামী মাস থেকে তোমার এই বাসার অর্ধেক ভাড়া দিতে হবে। যদি না দাও তাহলে বাসা থেকে বের হয়ে যেতে বলেছে তোমার মা এবং ছোট ভাই। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাতে তো তোমার কিছু বলার নেই। এমনিতেও এই সংসারে আমরা বসে বসে খাচ্ছি। বসে বসে খাচ্ছি মানে? কে বসে বসে খাচ্ছে? তুমি যে প্রত্যেকদিন গাথার মতো পরিশ্রম করো, এই পরিশ্রমটা যদি অন্য কোনো বাড়িতে গিয়ে করতাম না তাহলে এর থেকে অনেক বেশি দাম পেত। বাবা মারা যাওয়ার পর এই সংসারের পুরো দায়িত্বটা কিন্তু আমি নিয়েছিলাম মা। তখন কিন্তু তোমার ছেলে সজীব পড়ালেখা করছিল, তখন কিন্তু ও ঘর ভাড়া দেয়নি। তখন আমি একা উপার্জন করেছি
আর এই পুরা সংসার চলেছে, তারপরও এখন কেন আমার সাথে এত অন্যায় মা বলো তো? সজীব কি এমন অন্যায় বলেছে? ও তো ঠিকই বলেছে। ও একা উপার্জন করে এতগুলো মানুষের দায়িত্ব নেবে কিভাবে? একা উপার্জন তো আমিও করতাম, আমার উপার্জন দিয়ে তো সবার চলত। এখন আমি সবার বোঝা হয়ে গেছি। দেখো ভাইয়া, আমি এত কিছু বুঝতে চাই না। এই বাসার অর্ধেক ভাড়া যদি তুমি দিতে পারো তাহলে এই বাসা থাকবে, আর না হলে এক্ষুনি বউ নিয়ে বের হয়ে যাও। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি কেন এই বাসা ছেড়ে চলে যাব? অবশ্যই চলে যাবা। তুমি কি ভাইয়া গায়ে জোর দেখাও না? আমি বলতে এক্ষুনি তোমার বউ নিয়ে এই বাসা থেকে বের হয়ে যাবা মানে বের হয়ে যাবা। যা বলছি বের হয়ে যাবা। অনেক সহ্য করেছি, আর না। বিয়াদব একটা সীমা আছে। বাবার মতো বড় ভাইকে এভাবে কেউ ধাক্কা মেরে ফেলে দেয়? এটা তোমার কেমন শিক্ষা, কেমন মানবতা? আজকে আমি তোমাকে মানবতা শিখিয়ে ছাড়বো। খবরদার, আর একটা বারো যদি আমার ছেলের গায়ে হাত দাও না, খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। যা। মা, সজীব আপনার ছেলে, সাব্বির আপনার ছেলে না? সাব্বিরের সাথে দিনের পর দিন অন্যায় আচরণ করে যাচ্ছেন। আপনি একটা মা হয়ে এরকম অন্যায় আচরণ কিভাবে করতে পারেন? পঙ্গু ছেলের প্রতি এরকম অন্যায় কিভাবে করতে পারেন মা? আপনি কেমন মা? আমার মাথায় ধরে না। মা, এই ফকিন্নির মেয়ে আমার গায়ে হাত তুলেছে, এটার প্রতিশোধ আমি নেবই। এই শোন, শোন না, শোন, শোন না। বাবা মারা যাওয়ার পর আমার ছোট ভাইকে আমি কোনোদিন অভাব কি জিনিস বুঝতে দিইনি। আমাদের যে বাবা নেই, বাবার অভাবও তাকে কখনো বুঝতে দিইনি। কিন্তু আমি পঙ্গু হওয়ার পর ও আমার সাথে এমন ব্যবহার করতে পারলো। আমরা আর এক মুহূর্তে এই বাসায় থাকবো না। এতদিন পর্যন্ত আমার সাথে হওয়া সকল অপমান, সকল অত্যাচার আমি সহ্য করেছি শুধুমাত্র আমার এই পঙ্গু স্বামীর জন্য। আজকে ওরা আবার সেই পঙ্গু স্বামীর উপরই অন্যায় করলো, ওকে আঘাত করলো। আমরা আর এই বাসায় থাকবো না, সকাল হলেই আমরা চলে যাবো। হ্যাঁ, আমরা এই বাসা থেকে অনেক দূরে চলে যাব। যেখানে যাব প্রয়োজন হলে সেখানে একবেলা খাবো, একবেলা খাবো না। তারপরও এই বাসায় আর দয়া নিতে আসবো না। জানো, আমি পৃথিবীতে এমন মা কখনোই দেখিনি, কোথায়ও দেখিনি। যদি তিনি সৎ মা হতো তাহলে একটা কথা ছিল, নিজের আপন মা কখনো তার সন্তানের সাথে এতটা অন্যায় আচরণ করতে পারে? আসলে মানুষের মুখে সবসময় একটা কথা শুনতাম, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের বউ ছেড়ে চলে যায়, কিন্তু মা যায় না, মা থাকে। কিন্তু আমার কপালটা দেখো, কি পোড়া কপাল। আমার বিপদের সময়, আমার কষ্টের সময়, আমার দুঃখের সময় আমার মা আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে, আমার থেকে দূরে সরে চলে যাচ্ছে। আচ্ছা, তুমি বলতে পারো এটা কেমন মা? দাঁড়া। কোথায় যাচ্ছি তোমরা? আমরা এই বাসা ছেড়ে চলে যাচ্ছি তোমার ছোট ছেলের দয়ায়, আর আমরা থাকতে চাই না। চলো। থাকতে চাও না মানে? তুমি তোমার বউকে নিয়ে চলে গেলে আমাদের বাসার কাজ কে করে দেবে? এত সহজে তো তোমাকে যেতে দেব না ভাইয়া। কি মনে করছো তুমি? হ্যাঁ, তুমি চাইলে তোমার বউকে আমি যেতে দেবো? সতীর, চিৎকার করবে না ভাইয়া। তুমি ভুলে যাও না তুমি পঙ্গু, তোমার এখন কিছুই করার নেই। তোমার চোখের সামনে তোমার বউকে এই বাসার কাজের মেয়ে বানিয়ে রাখো, আর তুমি কিছুই করতে পারবে না। সতীর, তোর ভাবি হাত ছাড়, তোর ভাবি হাত ছাড় বলছি। না, আমি যাবো না। তোমরা চাইলে এই বাসা থেকে যেতে পারবে না। মা, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলা দেখবে? তোমার ছেলে সজীবকে কিচ্ছু বলবে না। মা, তুমি এরকম মূর্তির মতো দাঁড়িয়ে থেকো না, কিছু একটা করো। আমি কিছুই জানি না। এই বাড়িতে সজীবের কথাই সব কথা। বা চলো। ভালো করে বলতেছি, হাতটা ছাড়ো। আমি হাত ছাড়বো না। তুমি যতদিন এই বাসায় থাকবে কাজের মেয়ে হিসাবে থাকবে। অনেক সহ্য করেছি, এতদিন চুপচাপ অত্যাচার সহ্য করেছি। তার মানে কি ভেবেছো আমি দুর্বল?
আমার স্বামী পঙ্গু বলে কি ভেবেছে আমি দুর্বল? না, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। কি আমার গালে থাপ্পড় দিয়েছিস? আজকে তো তোর আমি না, খবরদার, আর একটা বার আমাকে স্পর্শ করবি না। আর একবার যদি স্পর্শ করছিস না, মহল্লার লোকজনকে চিৎকার করে ডেকে এমন কিছু বলবো যে তুই আর তোর মাকে মহল্লার লোকজন মারতে মারতে বাসা থেকে বের করে নিয়ে যাবে। আমাকে কি মনে করছিস তুই? হ্যাঁ, ঠিক আছে, তুই যখন যেতেই দিবি না, আমিও যাব না। আমি তোদের শেষ দেখেই ছাড়বো। কি করবি তোরা আমার দেখবো আমি। চলো। ওরা আমাকে এই বাসা থেকে যেতে দিবে না। ওরা আমার পঙ্গুত্বকে পুঁজি করে তোমাকে এই বাসায় বন্দি করে রাখবে, তোমাকে চাকরানির মতো কাজ করাবে। না পারবো যেতে, না পারবো সহ্য করতে। এখন আমি কি করবো আমাকে তুমি বলে দাও। তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি ভেবেছিলাম আমরা এই বাসা ছেড়ে চলে যাব, কিন্তু না, আমরা এই বাসা ছেড়ে কোথাও যাব না। এই বাড়িতে যতটা না তোমার ছোট ভাইয়ের অধিকার আছে, ততটুকু তোমারও অধিকার আছে। তুমি তাদের জন্য যা করেছো তারা ভুলে গেলেও আমি তাদেরকে ভুলতে দেব। তুমি ওদের সাথে পারবে না, তার চেয়ে ভালো আমি একটা কথা বলি, সেটা রাখো। বলো, কি কথা? আমি তো পঙ্গু হয়ে গেছি, আমার তো ভবিষ্যৎ বলতে কিচ্ছু নেই। তোমার তো একটা সুন্দর ভবিষ্যৎ আছে। শুধু শুধু আমার জন্য তুমি তোমার ভবিষ্যৎ কেন নষ্ট করবে বলো? তুমি একটা কাজ করো, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো, আর আমাকে আল্লাহর হস্তে ছেড়ে দাও। এই ধরনের আজে বাজে কথা তুমি আর একবারও মুখে আনবে না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, সারাটা জীবন তোমার পাশে থাকার জন্য। এই বিপদের সময় যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই, তাহলে আমি তোমার কিসের সহাধীন হইনি? আচ্ছা, আমার যদি এরকম কোনো বাজে সময় আসতো, তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে? কখনোই না। তাহলে তুমি কিভাবে ভাবলে আমি এই বিপদের সময় তোমাকে ছেড়ে চলে যাব? কিন্তু তুমি ওদের সাথে পারবে না। আমাকে পারতেই হবে। আমি একটা গরিব ঘরের মেয়ে, সারা জীবন যুদ্ধ করে এসেছি। তোমাকে নিয়ে জীবনে যুদ্ধ করে এগিয়ে যাব। যেহেতু তোমাকে ছেড়ে পালিয়ে যেতে পারবো না, সে তো তোমাকে নিয়ে জীবনে যুদ্ধ করে যাব। কি বলছো এসব? হ্যাঁ, তুমি একটা গরিব ঘরের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছো বলে বিয়ের প্রথম দিন থেকেই তারা অন্যায় অত্যাচার করে যাচ্ছে। আমাকে মেনে নেয় নাই, আমাকে বাসাতেও উঠতে দেয়নি। তোমার মামা এসে আমাদেরকে বাসায় তুলে দিয়েছিল। এইসব কথা কি তুমি ভুলে গিয়েছো? না, আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে। আমি গরিব ঘরের মেয়ে বলে এতদিন পর্যন্ত সকল অন্যায় অত্যাচার সহ্য করেছি, কিন্তু এখন আমি প্রতিবাদ করব। তোমার জন্য প্রতিবাদ করব। এই বাড়িতে যেমন তোমার ছোট ভাইয়ের অধিকার আছে, তেমন তোমারও অধিকার আছে। আমি তোমার সেই অধিকার আদায় করবই। আমি এক্ষুনি মামাকে ফোন দিব। এটা অবশ্য তুমি ঠিকই বলছো। তুমি এক কাজ করো, তুমি আমাকে এখনই একটা ফোন দাও আর বলো আজকের ভিতরে ঢাকায় চলে আসতে। আসসালামু আলাইকুম মামা। ভাইজান, তুমি
কোনো রকম কল দিলে না, কোনো কিছু না, হঠাৎ করে চলে আসলে কোনো রকম কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, সমস্যা তো বটেই, বিরাট সমস্যা। অবশ্য সমস্যাটা আমার না, সমস্যাটা হচ্ছে তোদের। আমাদের সমস্যা? আমাদের সমস্যা হলে তো আমি নিজেই জানতাম, আমি নিজেই তোমাকে ফোন করে আসতে বলতাম। না, তুই বলছিস কিন্তু ফোন দিতি না। বড় বৌমা আমাকে ফোন দিয়েছিল, তাই চলে আসলাম। বড় বউ? কাকে তুমি বড় বউ বলছো? ওই চাকরানিকে? আর ও ফোন দিয়ে এই বাসায় আসতে বললো, তুমি আমাকে ফোন করে না জানতে চেয়ে তুমি সুরসুর করে চলে আসলে। এটা আমার কাছে একদম ভালো লাগলো না, এটা তুমি একদম ঠিক করনি ভাইজান। মনে এত অহংকার করিস না। অহংকার শুধুমাত্র ওই উপরওয়ালার জন্য। বেশি অহংকার করলে না মানুষ ধ্বংস হয়ে যায়। তুই তুই দিনের পর দিন ওই গরিব মেয়েটার উপর যে অত্যাচার করছিস, তোর নিজের ছেলের উপর যে অবিচার তুই করছিস, এজন্য তোর বিচার হওয়া দরকার। ও আচ্ছা, সেই জন্য তুমি আমাদের বাড়িতে আমার বিচার করতে চলে আসছো, তাই তো? মনে আমার আশাটাকে তুই হালকা করে দেখিস না। শোন, আমি বড় বৌমার সঙ্গে কথা বলবো, যদি প্রয়োজন হয় আমি বিচার করব। ভাইজান, আমাদের পারিবারিক বিষয়ে তুমি কোনো রকম নাক গলাবে না, তাহলে কিন্তু বিষয়টা আমার কাছে ভালো লাগবে না। মনে তুই তোর বড় ছেলে বড় বৌমাকে এখনো চিনতে পারিস না। ভালোবেসে কাজলকে বিয়ে করার পর মা কাজলকে কখনো বউ হিসেবে মেনে নেয়নি, কখনো পুত্রবধূর অধিকারও দেয়নি। মামা, আপনি তো সবই জানেন, আমি তো পঙ্গু ছিলাম না। আর পঙ্গু হওয়ার পর থেকে আমার মা আর ভাই আমার বউয়ের সাথে অমানবিক অত্যাচার শুরু করল, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, আমি যখন তোমার মাকে বুঝিয়ে বাড়িতে তোমাদের রেখে গেলাম, তারপর থেকে তোমরা তো ভালোই ছিলে, কিন্তু এত ঘটনা ঘটে গেল। কি বৌমা, তুমি তো আমাকে একটা ফোন দিতে পারতে। জানাতে চেয়েছিলাম মামা, জানাইনি শুধুমাত্র আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে। এইসব ব্যাপারে জানালে যখন সালিশ বসবে, আমার শাশুড়ির মান সম্মান কোথায় থাকবে বলুন তো? তাই নীরবে সব কিছু সহ্য করে নিয়েছি। না না বৌমা, কাজটা তুমি ঠিক করো। তুমি তো এইটা জানো যে আমি তোমার পাশে আছি। আমি জানলে বিষয়টা অনেক আগেই সমাধান হয়ে যেত। তুই জানাসনি কেন? আপনি কি সমাধান করবেন বাবা? আমি তখন পঙ্গু, কামাই রোজগার করতে পারি না, অচল পয়সা, তাই আমার বউ এই বাড়ির কাজের মেয়ে। আপনি চাইলেও কোনো সমাধান করতে পারবেন না বাবা। কোনো সমস্যা নাই, এই বিষয় নিয়ে কাল সকালেই সজীব আর মুন্নির সঙ্গে আমি বসবো। তারা কেন তোদের সঙ্গে এই আচরণ করে এটা আমি জিজ্ঞেস করব। আমি এর একটা বিহিত করেছিলাম। আমরা চলে যেতে চেয়েছিলাম মামা, কিন্তু ওরা আমাদের যেতে দেয়নি। আমার তাদের সেবা যত্ন করে, তাদের অন্যায় অত্যাচার সহ্য করে এই বাসাতেই থাকতে হবে। বৌমা, দুনিয়াটা মগের বন্দুক হয়ে যায়নি, একটু ধৈর্য ধরো, সকালে আমি বসব, সব কিছু সমাধান হবে। ছি ছি মুন্নি, তুই আমার বোন, কাজী বাড়ির মেয়ে, তোকে এসব মানায় না। তুই বড় ছেলে বড় বৌমার সঙ্গে যে আচরণ করেছিস, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। খবরদার বাবা, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। এই বিষয় নিয়ে যদি আপনার একটা কথা বলেন, আমি ভুলে যাব আপনি আমার মামা। আপনাকে চরমভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দেবো। কি বললি? কি বললি? আবার বড় মাস্টার হয়ে গেছিস, হ্যাঁ বড় হয়ে গেছিস। আরে তোর বাবা মরার পরে এই সংসারের কি হাল হয়েছিল, কি অবস্থা হয়েছিল, কে চালিয়েছিল এই সংসার? এই সোনার ছেলেটা, এই ছেলেটা রাত দিন পরিশ্রম করে এই সংসার চালিয়েছে। আজকে 2 টাকা উপার্জন করতে শিখে বাবার মতো বড় ভাইকে অবহেলা করছিস, মায়ের মতো বড় ভাবিকে চাকরানি বানিয়ে রেখেছিস।
শোন, তুই যদি আর একটা বেয়াদবি করবি তারপরে তুই তাড়াতাড়ি ফেলে দেবো। ভাইজান, তুমি আমার সজীবের গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি, ও যদি আবার বেয়াদবি করে আবারও তুলবো। আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুমি কেন এই কাজটা করেছো। ওই ছোট লোকের বাচ্চাটা ইনিয়ে বিনিয়ে তোমার কাছে আমার ছোট ছেলের নামে অনেক বাজে কথা বলেছে, সেই জন্য তুমি ওকে মেরেছো। তুমি জানো না কেন আমি ওকে পছন্দ করতে পারি না? শুধুমাত্র ওর কারণে, শুধুমাত্র ওর কারণে আমার ছেলে পঙ্গু হয়েছে। আমার সাব্বির হাঁটতে পারে না, ওকে আবার সহ্য হয় না। ভুল বললি মুন্নি, তোর বড় ছেলে বড় বউয়ের জন্য পঙ্গু হয়নি, বরং বড় বৌমাকে আমাদের সবাই সম্মান করা দরকার। বিয়ের 2 দিনের মধ্যে যার স্বামী পঙ্গু হয় সে মেয়েটি নিঃস্বার্থভাবে এ বাড়িতে থেকে গেছে, স্বামী সেবা করেছে, তোদের সেবা করেছে, এমন সোনার মেয়ে কোথায় পাবি? ও, এখন আমি তোমার কাছে খারাপ হয়ে গেছে না ভাইজান? তোমার বোন তোমার কাছে খারাপ হয়ে গেছে? মনে তুই খুব একটা ভুল ধারণা নিয়ে আছিস। যেদিন সাব্বির বিয়ে করলো, ওরা তো প্রেম করে বিয়ে করেছে, তুই কিছুতেই মেনে নিতে চাইলি না। আমি ওদেরকে বাড়িতে নিয়ে আসলাম, তোকে বুঝালাম, তুই হুট করে রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলি, আমিও চলে গেলাম। এর মধ্যে সাব্বিরের এক বন্ধু এসে সাব্বিরকে জানালো তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিস। তুই একবার ভাব, সাব্বির কতটা ভালো তোকে বাসে। মায়ের অ্যাক্সিডেন্টের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ওর প্রেশার বেড়ে যায়, ও স্ট্রোক করে, ও প্যারালাইজড হয়ে যায়। তারপরেও তুই ছেলেটাকে, এবার তুই ভেবে দেখ যে এরকম সোনার ছেলেকে, মায়ের প্রতি যার এত ভক্তি, এত শ্রদ্ধা, এত ভালোবাসা, মা হয়ে তুই তাকে কতটা মমতা দিয়েছিস, কতটা মানবিক দৃষ্টিতে তুই দেখেছিস, বরং প্রতিনিয়ত ওকে, ওর বউকে তুই অবজ্ঞা অবহেলা দিয়ে অপমানই করেছিস। মা, তুমি আমাদের উপরে যতই অবিচার করো, আমি তোমাকে আগে যেরকম ভালোবাসতাম এখনো বাসি, সারা জীবন বাসবো। আর তোমার বউ যে তোমাকে কত সম্মান করে, ভালোবাসে, কিন্তু বিনিময়ে তুমি তোমার বউয়ের কোনো অধিকার দাওনি তাকে। শোন শোন, ছেলের কথা শোন। এত ঘটনা, এত কিছুর পরেও কোনো তোর প্রতি কি সম্মান, কি শ্রদ্ধা। আর বৌমার কথা কি বলবো, হ্যাঁ, যে পঙ্গু স্বামী নিয়ে তোর এত অত্যাচার, দেবরের এত অবজ্ঞা অবহেলা সব হাসি মুখে মেনে নিয়েছে। এই সোনার মেয়েকে তোরা কি করে কষ্ট দিস, কি করে এতটা ছোট করিস? মুন্নি, এই সমাজের চারপাশ সব দেখে তোকে আমি একেবারে প্রাণ থেকে বলছি, এরকম সোনার টুকরা বউ তুই কোথায় পাবি? ওকে তুই মেনে নে, ভালোবাসা দে, শান্তি পাবি, পরিবারটা, সংসারটা স্বর্গ হবে। হ্যাঁ ভাইজান, আমার বড় ছেলে আর বড় বউর প্রতি আমি অনেক অন্যায় করেছি। আমি বুঝতে পারিনি ওরা আমাকে এত ভালোবাসে যে আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার ছেলে পঙ্গু হয়ে গেছে। অনেক অন্যায় করে ফেলেছি আমি ওদের সাথে, অনেক অন্যায় করে ফেলেছি। বাবা, নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। পারলে তোরা আমাকে মাফ করে দিস মা। না মা, আপনি এগুলো কি বলছেন? আমি মা বাবা বড় একটা এতিম মেয়ে। আমি যখন এই বাড়িতে প্রথম এসেছি, আপনাকে শাশুড়ি হিসেবে পেয়েছি। আমি আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি শুধুমাত্র মায়ের ভালোবাসা পাওয়ার জন্য। আপনি যখন বকা দিয়েছেন আমি আশীর্বাদ হিসেবে নিয়েছি। যখন কোনো কাজ করতে বলেছেন নিজের মা মনে করে সেই কাজগুলো করেছি। সবসময় চেষ্টা করেছি যেন আপনি কোনো বিষয়ে আমার উপর অসন্তুষ্ট না হন। আমি তোকে চিনতে পারিনি মা, আমি তোকে চিনতে পারিনি মা গো। সচিব,
বড় ভাইয়ের সঙ্গে অনেক বেয়াদবি করেছিস, ওর কাছে মাপ চা। আর যতদিন বেঁচে থাকবি কখনো কোনোদিন ওর সাথে বেয়াদবি করবি না। আর এই যে তোর বড় ভাবি, বড় ভাবির সাথে অনেক বেয়াদবি করেছিস, মাপ চেয়ে নিস বাবা। আর আজ থেকে আমি এই সংসারের মধ্যে নাই, সংসারের সমস্ত দায়িত্ব এই যেমন মা, আমার মার হাতে দিয়ে দেব। আমার মা আমাকে যা দেবে তাই খাবো, যেভাবে চালাবে সেভাবে চলবো। ভাইয়া, ভাবি, তোমাদের সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, তোমরা আমাকে মাফ করে দিও। তোমরা মাফ করে দিও। কি বলিস এসব? আমি তো তোর উপরে রাগই করিনি। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।